ওয়াইফ আমার বাবা মা আমাকে ফোন দেয়, বাবা কই তোমার ভিসা হয়েছে? আমি বাবা মারে পাটকে দিয়ে কই স্যার রোজা থাকি, আমি রোজা এখনো, আমি রোজা থাকি, আমি ইচ্ছা কথা কইছি আমার বাবা মার সাথে। ওই লোকের বাড়িঘর বা কি বুঝে আপনি এতগুলো টাকা দিলেন, সেই লোকে কোথায় তার অফিস, কোথায় তার বাড়ি, কার মাধ্যমে ধরবেন, এগুলা কোনো কিছু চিন্তা হইলো না আপনাদের? আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যেতে চাচ্ছেন তাদেরকে সচেতন করার জন্য বা সঠিক তথ্য দেওয়ার জন্য লাস্ট 5 ইয়ার্স আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটু সচেতন করার জন্য, কারণ আপনারা কিছু সঠিক তথ্যের অভাবে বা সচেতনতার অভাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে মিসগাইড হচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রতারণার খপ্পরে পড়ে একজন সর্বশান্ত হয়েছে আমাদের একজন ফলোয়ার ভিউয়ার্স, যে কিনা আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রেও প্রতারিত হয়েছে। তো আমার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে প্রতারণার হাত থেকে কিভাবে আপনারা বাঁচতে পারবেন বা এই রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আপনি বুঝতে পারবেন যে কানাডা ভিজিট ভিসা বা কানাডার ওয়ার্ক পারমিট সংক্রান্ত যে ধরনের প্রতারণাগুলো হয় সেখান থেকে আপনারা কিভাবে নিজেরা বাঁচতে পারবেন। চলুন সরাসরি এই ভুক্তভোগীর মুখে শুনি যে কিভাবে উনি এই প্রতারণার ফাঁদে পড়লো আর ফাঁদে পড়ে কিভাবে সর্বশান্ত হলো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আবু সালেহ। আবু সালেহ, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি থানা গলাচিপা, জেলা পটুয়াখালী। আপনি আমার সাথে যে কথাটা বলছিলেন তখন মানে আমার গা এখনো শিরশির করতেছে। সোশ্যাল মিডিয়ার এখন যুগে চাইলেই আপনারা অনেক তথ্য পান বা আমিও বিভিন্ন সময় বিভিন্ন মানে কি ভাবে প্রতারিত হতে পারেন এগুলা নিয়ে হিউজ ইনফরমেশন দিয়েছি। তারপরেও আপনারা দেখা যায় যে কেউ সহজ কোনো রাস্তা বললে তখন আর মানে আপনাদের আবেগ ধরে রাখতে পারেন না, তার কথায় ইয়া করে যান। তো আপনি এই যে বললেন যে 10 লাখ টাকা নিয়েছে আপনাদের 5 জনের কাছ থেকে, 50 লাখ টাকা নিয়েছে, কিভাবে এই চক্রের সাথে আপনি জড়িত হলেন, কিভাবে এটার শুরুটা একটু বলবেন? জি স্যার, স্যার শুরুটা ছিল তার একটা ভিডিও দেখি যে লোক আমাকে নিবে। আচ্ছা, তার নাম হয়েছে মহিন, তার একজন যাত্রী যাইতে আছে। আচ্ছা, তাকে সে নেবে, সে যাইতে আছে। সে ভিডিও মানে ভিডিও কইরা কোথায় দিছে? ভিডিও কইরা সাইডে দিছে ফেসবুকে। স্যার ফেসবুকে দেখা আমি তার সাথে যোগাযোগ করি। তার নাম ছিল শরীফ। আচ্ছা, যে যাচ্ছে? জি স্যার, যে যাচ্ছে তার নাম ছিল শরীফ। ওর সাথে যোগাযোগ করি আর ও আমাকে বলছে এমন আমার স্যারের মাধ্যমে যদি যান 8 লক্ষ টাকা লাগবে, আপনি যদি যান তাহলে যোগাযোগ করতে পারেন। তাই আমি যোগাযোগ করছি। তারপর তার দেশের বাড়ির কথা জিজ্ঞেস করলাম, শরীফ যে যাইতে আছে তার দেশের বাড়ির কথা জিজ্ঞেস করলাম। তারপর তার ঠিকানা অনেক কিছু জিজ্ঞেস করতেন, সবই আমাকে দিস। দেওয়ার পরে তার ঠিকানা মতন যাইয়া দেখি ঠিক আছে সব ঠিক, মানে যে যাচ্ছে জি স্যার ওকে ফাইন, যে যাচ্ছে তার ঠিকানা দিছে ঠিক আছে। তার মাধ্যমে আমি ঠিক দেখেই আমি তাকে বললাম যে ভাই আমিও যাব। আপনি যার মাধ্যমে যাচ্ছেন আমি তার মাধ্যমে যাব। তাই বলার পরে সে আমার বলতেছে ঠিক আছে আপনাকে আমার স্যারের নাম্বার দেই। তাই ওনার স্যারের নাম্বারটা দিয়েছে, উনি যার মাধ্যমে গেছে সেই স্যারের নাম্বার দিয়েছে। আমি তার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে সে বলতেছে আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায় জানি, আমার নামটা মনে নাই। তার এনআইডি মানে পাসপোর্টের কপি দিয়ে ফটোকপি দিয়ে দিয়েছে আমাকে এই। তারপর তার ভিজিটিং কার্ডও দিয়েছে আমাকে। আচ্ছা, তারপর ঢাকায় অফিস আছে কোথাও? না স্যার, ঢাকায় কোনো অফিস নাই। সে আমাকে বলছে সে থাকে কানাডা। কানাডা ওনার কোম্পানির নাম হচ্ছে পিসিএল কোম্পানি, তুমি চাকরি করে বলছে আমাকে। তারপর আমাকে বলছে তুমি যদি যাও তোমার 8 লক্ষ টাকা খরচ হবে, আর বাংলাদেশে বইয়া তুমি দেবা 2 লক্ষ টাকা। আমি তাতে রাজি হয়েছি। বাংলাদেশে বসে 2 লক্ষ টাকা আর বাকি টাকা কানাডা গিয়ে কাজ করে তারপর বেতন থেকে এইটা নেবে। আমি তাতে রাজি হয়েছি। রাজি হওয়ার পরে সে তারে আমি প্রথমে অ্যাপ্লাই টাকা দিলাম 15,500 এমন করে উনি আমাকে টাকা নিয়ে গেছে। 15,500 তারপরে 23,000 কি বলে নিল? ওয়ার্ক পারমিট আর জানি কি আরো কি আছে, পুলিশ ক্লিয়ারেন্স আরো জানি কি আছে সেটা। আচ্ছা, বিভিন্ন তালবাহানা করে বইলে 23,000 নিল। তারপরে নিছে আরো। তারপরে সর্বটা এমন করে আস্তে আস্তে নিতে আমাকে 2 লাখ টাকার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে ভাই এখন তো 2025 সাল,
এখন কোম্পানির বাড়ছে, আগে আপনাকে বলছি তো 2 লাখ টাকাই হলে হবে, এখন বাড়ছে, বেশি লাগবে টাকা। আমি বেশি বলতে কয় টাকা, বেশি আপনার 8 লক্ষ টাকা লাগবে। যেই বলছে 8 লক্ষ টাকা লাগবে, 8 লক্ষ টাকা দেশে থেকে দিতে হবে। ওই জায়গায় 10 লাখ টাকার মধ্যেই হবে, 2 লাখ টাকা যাই ওই জায়গায় দিতে হবে। ভাই এখন বাড়ছে, এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, তা না হলে আপনার টাকা আপনার ব্যাগ দিয়ে দিই। আচ্ছা, যেই ব্যাগ দেওয়ার কথা বলছে আমি আবার বলছি যে ব্যাগ দিয়ে দেন, তাই ভাই আমি এত টাকা আমার কাছে নাই, যাব না। ব্যাগ দেওয়ার কথা বইলা অনেকদিন পর্যন্ত সে ফোন ধরে না। তারপর তার সাথে আরো কিছু লোক অ্যাড হয়েছে, তারা আবার আমি যার মাধ্যমে যাইতেছি, মানে তার নাম্বার হচ্ছে শরীফ, সেই শরীফ আবার বলতে আছে যে ভাই আপনি টাকাটা দিয়ে দেন, যা বলে স্যার সব টাকাই দেন, দিলে আপনি যাইলে 3 লাখ টাকা স্যালারি হবে, আপনার ভাই পুরো ফ্যামিলি ভালো থাকবে এবং আপনি এর মাধ্যমে কিছু একটা করতে পারবেন, ভালো হবেন। তারপর আমি বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আমার ওই শরীফের সাথেও আপনার যোগাযোগ মানে কিভাবে, বা শরীফ কানাডায় থাকে? জি, শরীফ বলছে কানাডা থাকে। আচ্ছা, তার সাথেও আমার যোগাযোগ আছে। কেমন, কানাডিয়ান নাম্বারে? না স্যার, বাংলাদেশ হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ ইমুতে। আচ্ছা আচ্ছা, তার কথা বলছি, শরীফ বলতেছে ভাই ছাড়ে টাকা দিলে চাইলে দ্রুত দিয়ে দেবেন, আপনার দ্রুত কাজ হয়ে যাবে, আপনাকে 1 মাসের ভিতর 30 দিনের ভিতরে নিয়ে আসবে। যেই বলছে আমাকে 30 দিনের ভিতরে নিয়ে আসবে, তাতে স্যার আমি রাজি হইলাম। রাজি হওয়ার পরে তারপর আমার টাকা দেয়া লাগে। এখন টাকার জন্য আমার একটা দোকান ছিল, চায়ের দোকান, দোকানটা বিক্রি করছি, তাতেও হয় নাই। আমার ভিটে আছে, আমার বাবার কাইলা ভিটে আছে, মাটি আছে, ওইটার দলিল বন্ধক রেখে তারপর টাকা দিয়ে দিলাম 8 লক্ষ টাকা ক্লিয়ার কইরা। আমি বলছি ভাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন, এতগুলো টাকা পাঠাবো কিভাবে? সে আমাকে বলতে আছে ব্যাংক নাম্বার দিলে আপনি দিতে পারবেন না, আপনার বাড়ি তো চরের অঞ্চলে, আপনি যাইয়ে পারবেন না, তা আপনি কাজ করেন, আপনি বিকাশের মাধ্যমে আস্তে আস্তে দিয়ে দেন। এতগুলো টাকা বিকাশে? জি স্যার, আস্তে আস্তে দিছে, আপনার লাগলে 2-4 দিন পর বসে দেন, 2-4 দিন সময় হইলো সমস্যা নাই, দেন। তারপর স্যার আমি যেভাবে হোক 2-4 দিনের ভিতরে ওনাকে টাকা সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উনি আমাকে বলতে আছে ঠিক আছে আপনার ভিসা হয়ে যাবে, ওকে আপনার ভিসা হয়ে গেছে, আমাদের মধ্যে সেই 8 লাখ টাকা পুরো দিয়ে দিয়েছি। জি, তারপর দিয়ে দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে আমার ভিসার কপি দিয়েছে যে এই আপনার ভিসা হয়েছে। তারপর এখন আমাকে বলতে আছে, হওয়ার পরে বলতেছে ভাই মিস্টেক তো হয়ে গেছে, এখন আপনার ইয়ার টিকিট, প্লেনের বিমান ভাড়া আছে না, বিমান ভরার জন্য তো টাকা লাগবে। আমি ভাই আপনি তো বলছেন এই 8 লক্ষ টাকায় হয়ে যাবে, আমি দিয়ে দিলাম, তার মধ্যে আপনি আবার আমাকে টাকা চান, ভাই আমি কোথা থেকে টাকা দেব? ভাই আমি গরিব মানুষ, ভাই আমি আর টাকা দিতে পারবো না। সে বলতে আছে যদি ইয়ার টিকিটের জন্য টাকা না দেন তাহলে আমি আপনার ব্লক করে দেব এবং আপনি নেব না। তারপর আমার সাথে আরো অন্য যে লোক আছে তারাও বলতেছে ভাই আমরাও দিছি, আপনিও দিয়ে দেন। তার যে দেওয়ার কথা বলছে, আমি আর টাকা, আমার কাছে আর কোনো অপশন নাই কোন জায়গা থেকে টাকা দেব। তারপর স্যার আমি একটা লোন করি, গ্রামীণ সংস্থা থেকে লোন করি। লোন করার পরে স্যার লোন দেবে না, কিছু জামানত রাখা লাগে, আমার ওয়াইফের কানের জিনিস রাইখা লোন করছি। তারপর আমার এক ভাই আছে, ভাইয়ের জিম্মেদারি রাইখা ভাই সিগনেচার দিয়া আমাকে লোন পাস করাই দেয়। ভাইয়ের নামে করছি লোন আর আমার নামে লোন করছি, 2 জনের নামে 2টা লোন, 2 লাখ টাকা। তারপর এই লোন করে ওনাকে এই 2 লাখ টাকা হইলেই হয়ে যাবে। তারপর আমাকে বলছে 2 লাখ টাকা আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমাকে বলতে আছে আপনি 5 তারিখে আপনি যাবেন, যাইয়া আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি, 5 তারিখে যাইলি আপনি যাইয়া ভিসা আনতে পারবেন, আপনার পাসপোর্ট কালেকশন করে আনতে পারবেন। আমি গুলশান 2 ডিএফএস থেকে কালেকশন করতে পারবো। কালেকশন করতে গিয়ে যে পাসপোর্টের কপি দেখাইছি, দেখানোর পরে সে আমারে বলতে আছে যে না আপনার পাসপোর্ট ভিসা আসে নাই। তারপর সাথে সাথে ওনাকে ফোন দিছি, উনি আমার ফোন ধরে না, উনি আমাকে ওনার নাম্বারে ঢোকা যায় না, ব্লক মারিয়ে দিয়েছে স্যার। তাই ব্লক মারিয়ে দিয়েছে। আর স্যার আমি ওই জায়গায় কতক্ষণ অজ্ঞান হয়ে গেছি। যাওয়ার পরে ওই জায়গার লোকজন আছে, আমাকে ধইরা নিচে নামাইয়া পানি টানি দিয়া করে আমাকে ঠিক করছে। ঠিক করার পরে
ঠিক করার পরে স্যার আমি বাড়িতে যাবো গা, যাইনি বাড়িতে। আমার ওয়াইফ, আমার বাবা মা আমাকে ফোন দেয়, বাবা কই তোমার ভিসা হয়েছে? আমি বাবা মারে পাটকে দিয়ে কই স্যার রোজা থাকি, আমি রোজা এখনো, আমি রোজা থাকি, আমি ইচ্ছা কথা কইছি আমার বাবা মার সাথে, হয় বাবা বের হইবে, আমার বিষয় একটু আসতে দেরি হবে, কানাডার হাই কমিশনে আছে, বিষয় আইসা পড়বে এই মাস পরেই। বাবা মারে মিথ্যা সান্ত্বনা দিছি, আমার ওয়াইফকে মিথ্যা সান্ত্বনা দিছি, আমার বাচ্চা কাচ্চারে মিথ্যা সান্ত্বনা দিছি। ওই লোকের বাড়িঘর বা কি বুঝে আপনি এতগুলা টাকা দিলেন, সেই লোকে কোথায় তার অফিস, কোথায় তার বাড়ি, কার মাধ্যমে ধরবেন, এগুলা কোনো কিছু চিন্তা হইলো না আপনাদের? স্যার বাড়ি তো দেখেছি, বাড়ি গিয়ে? জি স্যার বাড়ি দেখেছি টাকা দেওয়ার আগে। বাড়ি দেখে ওখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন না যে লোকটা কি ভালো না মন্দ, আর বাড়ি এখানে সে থাকে নাকি খালি দূরের থেকে দেখে আসলে আপনি? স্যার জিজ্ঞেস করছি, এক লোক 2-3 লোকের দ্বারা জিজ্ঞেস করছি, তারা কয়েছি তার বাড়ি এইটা। তারপর পরে আমরা সকলে গেছি, 5 জনে গেছি ওনার বাড়িতে। যাওয়ার পরে যাইয়ে জিজ্ঞেস করি এই বাড়িটা মহিন স্যারের না? না ভাই আমি মহিন নামে কেউ থাকে না। তারপর স্যার আপনার মাধ্যম, আপনার ভিডিও দেখি মাঝে মাঝে আমি, তারপর আপনার মাধ্যমে একটা নাম্বার পাইছি স্যার যোগাযোগ করার জন্য। একটা নাম্বার পাইছি, নাম্বারে ফোন দিছি, আর ধরছে একজন, নাম ওনার মিজান। তো উনি আমাকে বলতে আছে যে কি বাংলাদেশের নাম্বার? জি স্যার। আচ্ছা, ওনার নাম মিজান, আপনি স্যারের সাথে কথা বলতে পারবেন এবং স্যারের মাধ্যমে আপনি অল্প খরচে যেতে পারবেন। আপনি কালকে কোন সময় আসবেন? আমি কই ঠিক আছে, আমি স্যারে থাকে যে সময় সে সময় আসবো। স্যার তো আসবে রবিবারে, আপনি রবিবারে আসেন, নাহলে আপনি আমার সাথে কথা বলেন। আমি না, আমি স্যারের সাথে আগে যোগাযোগ করবো, তারপর আমি অনেক জায়গায় প্রতারণা হয়েছি, মনে মনে বলতেছি অনেক জায়গায় প্রতারণা হয়েছি, যদি এই জায়গায় প্রতারণা হয়। তারপর আসছি তার ঠিকানা মতন মিজান ভাইরা আইসা এই উকিল টাওয়ারের সামনে আইসা ওনাকে ফোন দেয়, উনি আর আমাকে ফোনই ঢুকতে পারি না স্যার, ফোনই ঢুকতে পারি না। ঢোকার তারপরে আপনাদের অফিসে ঢুকছি, ঢুকে ম্যামের সাথে কথা বলছি। কথা বলার পরে সে আমারে বললো যে না আপনার এটা ঠিক নাম্বার না, ওটা উনি প্রতারক। তারপর স্যার এই জায়গায় প্রতারণা হয়েছি, আর কি বলবো স্যার। এখন স্যার আপনার কাছে আসছি, এখন আপনি কি বলবো স্যার, আপনার কাছে আসছি এখন। আর কি আপনারা এতক্ষণের আলোচনা থেকে খুব সহজেই বুঝতে পারলেন যে এ ধরনের লোভনীয় কিছু প্রস্তাব দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ারই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিছুতেই কানাডার ওয়ার্ক পারমিট ভিসা বা কানাডার জব ভিসা, জব অফার এভাবে টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই জিনিসটা আপনাদেরকে আমি দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করছি। এটার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলেই কেবলমাত্র আপনারা পেতে পারেন, যদি আপনারা এলিজিবল হন। তো সে কারণে আমার এই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবেন, আর দেখে তারপরে নিজেদেরকে সঠিকভাবে প্রস্তুত করবেন বা কানাডার জব মার্কেটের জন্য এলিজিবল হবেন। যদি এলিজিবল হন তাহলে আবেদন করবেন, আর এলিজিবল না হলে আবেদন করবেন না। আর এক্ষেত্রে আমার সাথে কেউ যদি একান্ত যোগাযোগ করতে চান, আমি আসলে চাই যে আপনারা আমার ভিডিও দেখে সচেতন হন, সজাগ হন এবং সঠিকভাবে প্রিপারেশন নিয়ে সঠিকভাবে কানাডার ভিসার জন্য আবেদন করেন। তারপরেও কেউ যদি একান্ত আমার সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেখানো আমার অথরাইজড যেই নাম্বারগুলা, এই নাম্বারগুলা শুধুমাত্র আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল বা ভেরিফাইড ফেসবুক পেজের ডিসক্রিপশনে থাকবে। আমার ভিডিও অনেকেই ব্যবহার করে বিভিন্ন নাম্বার ইউজ করতে পারে বা বিভিন্ন নাম্বার আপনাদেরকে দিতে পারে, সেগুলো দেখে আপনারা কিন্তু মিসগাইড হবেন না। আর এই কানাডার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা এইসব জালিয়াতি বা প্রতারণা করে, তারা একটা সংঘবদ্ধ চক্র। আপনারা দেখেছেন যে ওই যে একজন বলেছে যে সে কানাডা গিয়েছে, সেও ওই সংঘবদ্ধ চক্রের একটা অংশ। এমনকি হতে পারে আপনার সাথে মিশে কেউ আপনার সাথে তাকে টাকাও দিবে, সেরকমও কেউ তাদের এই সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে। এ কারণে আপনারা মানে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর এই ব্যাপারে অগ্রসর হবেন। কিন্তু সঠিক প্রসিডিউরের বাইরে কথা বললেই আপনারা বুঝবেন যে সে একটা প্রতারক বা সে প্রতারণার একটা ফাঁদ তৈরি করেছে। কানাডার ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, প্রথমে
একটা জব অফার পেতে হবে, আর জব অফারের জন্য কানাডার হাই ডিমান্ড জব বা এলএমআই জবের এলিজিবিলিটি এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। এরপর কানাডার এমপ্লয়ার যখন আপনাকে জব অফার দিবে, এলএমআই দিবে, এরপর ওই ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিট করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। এরপর বিএফএস এ আপনার বায়োমেট্রিক দিতে হবে এবং নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে বিএফএস এ পাসপোর্ট জমা দিতে হবে। এরপর বিএফএস থেকে পাসপোর্ট কালেক্ট করবে। কানাডার ওয়ার্ক পারমিট ভিসা কিছুতেই আপনাকে এরকম হাতে হাতে বা মেইলে দিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এইগুলা দেখে আপনারা কিছুতেই মিসগাইড হবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ বায়োমেট্রিক করার পরে হিউজ একটা টাকা পয়সার লেনদেন করে ফেলে, কিন্তু শুধু বায়োমেট্রিক যে কেউ করতে পারে, যে কোনো ফেক ডকুমেন্ট দিয়েই কিন্তু আপনাকে বিএফএস এ বায়োমেট্রিকও করাতে পারে। কিন্তু বায়োমেট্রিক করলেই বোঝা যাবে না যে আপনার ভিসা হয়ে গেছে বা আপনাকে সঠিক জব অফার দিয়েছে, সঠিক এলএমআই দিয়েছে। বায়োমেট্রিকের পরে যখন আপনার ওয়ার্ক পারমিট অ্যাকসেপ্ট করবে বা আপনার ভিসা হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন, এবং বিএফএস থেকে যখন আপনি পাসপোর্টটা রিসিভ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সঠিকভাবে আপনার জব ভিসা হয়েছে বা যে কোনো ধরনের ভিসা হয়েছে। তখন আপনারা চাইলে কোনো লেনদেন করতে পারেন, কিন্তু এর আগে কোনো রকম কোনো লেনদেন কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা জব ভিসা নিয়ে কানাডা যেতে চাচ্ছেন তারা কিভাবে সতর্ক থাকবেন বা সঠিকভাবে জবের জন্য কিভাবে আবেদন করে সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।